আচ্ছা, এই মুহূর্তে যে মানুষটি আপনার পাশেই রয়েছে সেই মানুষটি আসলেই মানুষ তো, নাকি মানুষের চামড়া মোড়ানো অন্য কিছু? হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌস সাগর, তোমাদের প্রিয় গল্পকথক। আজ কোনো কাল্পনিক গল্প নয়, ফেরদৌসের গল্পকথায় তোমাদেরকে শোনাবো আমার প্রবাস জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। ভূমিকা না বাড়িয়ে চলো সরাসরি ডুবে যায় সেই নিষিদ্ধ অন্ধকারে। আর হ্যাঁ, এমন সব রোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলো তবে মূল ঘটনায় প্রবেশ করি। ঠিক তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ হলো, যেন বাজ পড়ল কোথাও, আর জানলার কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল। সেই তীব্র শব্দ আর দমকা হাওয়ার তোড়ে হামদুন ছিটকে পড়ল মেঝের উপর। আমিও সেই সুযোগে খাট থেকে লাফ দিয়ে দরজার কাছে সরে গেলাম। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচের টুকরো। হামদুন মেঝের ওপর পড়ে কাতরাচ্ছে। একটু আগে ওর শরীরে যে অতিপ্রাকৃত শক্তি দেখছিলাম তা যেন নিমিষেই উবে গেছে। ও এখন সাধারণ একজন মানুষের মতোই যন্ত্রণায় কুঁকড়ে আছে। আমি ভয়ে ভয়ে তাকালাম ওর দিকে, বললাম, হামদুন, তুই আমাকে মারতে চাইছিলি কেন? হামদুন ভাঙা কাচের ওপর দিয়েই কনুয়ে ভর দিয়ে উঠে বসলো। ওর কপাল কেটে গেছে, রক্ত পড়ছে। ও আমার দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে আর হিংস্রতা নেই, আছে ভয় আর ক্লান্তি। তোমাকে মারতে চাইনি ভাই, হামদুন হাঁপাতে হাঁপাতে বলল। আমি আসলে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, তুমি খেয়াল করোনি, কিন্তু গত কয়েকদিন ধরেই সে তোমার ঘাড়ে চেপে বসে আছে। আমি মন্ত্র পড়ে তাকে তোমার শরীর থেকে আলাদা করতে চেয়েছিলাম। যখন আমি তোমার গলার কাছে হাত বাড়ালাম তখন আমি আসলে তোমাকে ধরিনি, আমি তোমার কাঁধের উপর বসে থাকা ছায়াটার গলা টিপে ধরেছিলাম। খুব অবাক হয়ে জানতে চাইলাম, এই সে কিংবা ছায়াটাকে কি চাই সে? ও বলল, সে এক শয়তান, অশরীরী। তুমি শুনলে হয়তো বা ভয় পেতে পারো, কিন্তু এটা সত্য যে গত কয়েকদিন ধরে এই কালো ছায়াটাই তোমার ঘাড়ে চেপে বসে তোমার শক্তি চুষে খাবার চেষ্টা করছিল। ও বলল, এরকমের অশরীরীরা দুইভাবে শক্তি চুষে খায়, মাথা বা ঘাড়ের কাছে বসে, আবার শরীরে প্রবেশ করে। কিন্তু এই শয়তানটা যেহেতু এরই মধ্যে আরেকটা শরীরে ভর করে আছে, তাই তোমার শরীরের সকল শক্তি শুষে নেওয়ার চেষ্টা করছিল। আমি অবিশ্বাস নিয়ে জানতে চাইলাম, আর ওই যে কণ্ঠটা, যান্ত্রিক একটা স্বর, ওটা কার? হামদুন ম্লান হাসলো, তারপর বলল, ওটা আমার স্বর ছিল না ব্রাদার, ওটা ছিল ওই ছায়ার চিৎকার। ও আমার মাধ্যমে কথা বলার চেষ্টা করছিল। আমি তখন কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলাম হামদুনকে, কিন্তু হামদুন, কাল রাতে যে দেখলাম নীল আগুন আর তোমার ছায়ায় শিং, ওটা কি ছিল? তুমি কি শয়তানের পূজা করছিলে? হামদুন মাথা নাড়ল, ওর চোখে একটা ক্লান্তির ছাপ। বলল, না ব্রাদার, আমি এই অশুভ কালো ছায়াটাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছিলাম। আমি জানতাম সে তোমার শক্তি শুষে নিচ্ছিল। যখন আমি মন্ত্র পড়া শুরু করলাম, সে অদৃশ্য হয়ে ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছিল আমার উপর হামলা করার জন্য। আমার মন্ত্রের তোড়ে সে আর পুরোপুরি লুকিয়ে থাকতে পারেনি। আগুনের রং নীল হয়ে গিয়েছিল এই শয়তানের উপস্থিতির কারণেই। আর দেওয়ালে যে শিংওয়ালা ছায়াটা দেখেছিলে, ওটা অবশ্যই আমার ছিল না, ওটা ছিল আমার পেছনে দাঁড়ানো ওই শয়তানটার আসল রূপের ছায়া। আমি তখন জিজ্ঞেস করলাম, আর ওই বিকট শব্দটা? মেঘ ডাকার মতো আওয়াজ হলো, অথচ আকাশ পরিষ্কার, জানালায় বা ভাঙলো কেন? হামদুন মেঝের কাচের টুকরো সরাতে সরাতে বলল, ওটা মেঘের ডাক ছিল না ব্রাদার। আর যখন আমি মন্ত্র পড়ে ওই ছায়াটাকে তোমার শরীর থেকে সরাতে গেলাম, তখন আমার মন্ত্র, শিশির, ওই লাল জাদুকরি তরল আর ওর অশুভ শক্তির মধ্যে একটা বড় সংঘর্ষ হলো। ওই শব্দটা সেই সংঘর্ষের শক ওয়েভ। ওই ধাক্কাতেই জানলার কাঁচ ভেঙে গেছে, আর শয়তানটাও পালিয়ে গিয়েছে। শয়তান মানে ওই ডাইনিটা? আমি হামদুনকে জিজ্ঞেস করি। হামদুন মাথা নাড়ল। হামদুনের ব্যাখ্যাটা অদ্ভুত, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম, ওকে উঠতে সাহায্য করলাম। হামদুন উঠে বসেই ব্যাগ থেকে তোয়ালে বের করে জানলাটা ঢাকার ব্যবস্থা করলো। তারপর আমার দিকে ফিরে পকেট থেকে ফোনটা বের করলো। গ্যালারি ঘেটে একটা ছবি দেখালো।
ছবিতে একটা মেয়ে, শ্যামলা রং, কোকড়া চুল, চোখে দৃষ্টি বেশ তীক্ষ্ণ। হামদুন বলল, এর নাম মরিয়ম, আলজেরিয়ান পরিচয় দিয়ে আর্টস ফ্যাকাল্টিতে পড়ে, কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি ওর আসল বাড়ি আলজেরিয়াতে নয়, মরক্কোতে, যেখানে আমার ভাইকে মারা হয়েছিল। ও চেহারা বদলেছে, কিন্তু ওর চোখের মনি আর গায়ের গন্ধ বদলাতে পারেনি। কালো জাদুর চর্চা যারা করে তাদের গা থেকে এক ধরনের পোড়া সালফারের গন্ধ আসে। আমি ভার্সিটিতে ওর পাশ দিয়ে যাওয়ার সময় সেই গন্ধ পেয়েছি। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আমি হামদুনকে জিজ্ঞেস করি, কিন্তু হামদুন, তুই আমাকে বলিসনি কেন? হামদুন আমার চোখের দিকে তাকিয়ে খুব সিরিয়াস গলায় বলল, কারণ দেওয়ালেরও কান আছে ভাই। আমি যদি আগে বলতাম, তুমি ভয় পেয়ে স্বাভাবিক আচরণ করতে পারতে না, আর আমি নিশ্চিত ছিলাম না যে সে আমাদের কথা শুনছে কিনা। কিন্তু আজ যখন সে হামলা করলো, তখন আর লুকোনোর কিছু নেই। এই মেয়েটাই মরিয়ম, আর ওই আমাদের টার্গেট। পরদিনের কথা, সেদিন ভার্সিটিতে যা ঘটলো তাতে হামদুনের কথায় আমার আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় আমি আর সুব্রেনা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি সুব্রেনাকে রাতের পুরো ঘটনাটা খুলে বললাম। সুব্রেনা খুব মন দিয়েই শুনল। ওর কপালে বেশ চিন্তার ভাঁজ। ও বলল, তোর রুমমেট যদি সত্যি বলে থাকে তবে আমরা খুব বিপদে আছি। মরক্কান ব্ল্যাক ম্যাজিক বা সিহর খুব ভয়ঙ্কর। এরা জিন বশ করে কাজ হাসিল করে। ঠিক তখনই আমার চোখ গেল করিডোরের শেষ মাথায়। মরিয়ম, সে একা হেঁটে আসছে, তার হাতে একটা পুরনো চামড়ার বাধাই করা বই। আমাদের দেখে ও থামল না, বরং সোজা আমাদের দিকেই এগিয়ে এলো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সুব্রেনা আমার হাতটা খপ করে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। মরিয়ম আমাদের ঠিক সামনে এসে দাঁড়ালো। ও আমার দিকে তাকালো না, তাকালো সুব্রেনার দিকে। তারপর আমার দিকে ঘুরে বলল, তোমার রুমমেটকে বলো গায়ে লাল রক্ত ছিটিয়ে আর জানলার কাঁচ ভেঙে আমাকে আটকানো যাবে না। আর হ্যাঁ, আগুনের নীল রং করলে এই শয়তান পালায় না, বরং তারা আরও হিংস্র হয়। আমি জমে গেলাম। ও কি করে জানলো গতকাল রাতের কথা? সেই লাল তরল কিংবা রক্ত, কাঁচ ভাঙা, এসবের কথা? হামদুন তো এই কথা কাউকে বলেনি। তার মানে হামদুন ঠিকই বলেছিল। কাল রাতে যে ছায়াটা এসেছিল সেটা তাহলে কি মরিয়মেরই পাঠানো? মরিয়ম একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। যাওয়ার আগেও বিড়বিড় করে কিছু একটা বলল, যা আমার কানে ঢুকলো না। কিন্তু সুব্রেনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আর সেটা দেখেই আমি সুব্রেনার হাত ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, সুব্রেনা কি বলল? সুব্রেনার ঢোক গিলল, ওর গলা কাঁপছে। ও আমার দিকে তাকিয়ে মিথ্যা বলল না সত্যি বলল বোঝার উপায় নেই। ও বলল, আজকে রাতটায় তোর শেষ রাত, তৈরি থাকিস। সুব্রেনার কাছ থেকে এটা শোনার পরে আমি রাগে হাত মুষ্টিবদ্ধ করলাম। ও তাহলে হুমকি দিচ্ছে? আমি পুলিশকে জানাবো। এটা শুনে সুব্রেনা আমার হাতটা খপ করে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। সুব্রেনা বলল, পুলিশ কিচ্ছু করতে পারবে না, কারণ ও মানুষ না। বিকেলে আমি যখন বাসায় ফিরলাম দেখলাম হামদুন নেই। ওর লকার খোলা, সেই কাঠের বাক্সটাও নেই। টেবিলের ওপর একটা চিরকুট রাখা, তাতে ভাঙা ভাঙা ইংরেজিতে লেখা, ভাই আমি ওকে শেষ করতে যাচ্ছি চিরতরের জন্য। শহরের বাইরে সেই পরিত্যক্ত চার্চে আজও আসবে। আমি ওকে ওখানেই আটকাতে চাই, কিন্তু তুমি এসো না, কারণ এটা অনেক বেশি বিপজ্জনক। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল, কারণ ওই চার্চটা কুখ্যাত। ওখানে নাকি শয়তানের উপাসনা হয়। আমার মনে প্রশ্ন জাগলো, হামদুন একা একা লড়াই করতে পারবে তো? ও তো মারা পড়বে। আমি সাথে সাথে সুব্রেনাকে ফোন দিলাম। হামদুনের চিঠির কথাটা ওকে জানালাম, সাথে এটাও বললাম যে আমি ওই চার্চে যেতে আগ্রহী। ওপাশ থেকে সুব্রেনার উত্তেজিত গলা ভেসে এলো, তুই একা যাবি না, একদম না। আমি জানি ওই চার্চটা কোথায়, আমরা একসাথে যাব। রাত তখন 10টা। আমস্টারডামের আকাশ মেঘলা। আমরা একটা ট্যাক্সি নিয়ে শহরের শেষ প্রান্তে নামলাম। বাকি পথটা হেঁটেই যেতে হবে। জঙ্গল আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে পুরনো চার্চটা দেখা যাচ্ছে। চার্চের ছাদ নেই, দেয়ালগুলো শ্যাওলা ধরা। ভেতরে ঢোকার আগে আমরা আগুনের আভা দেখতে পেলাম আর শুনতে পেলাম সেই ভয়ঙ্কর বিড়বিড়ানি। তবে এবার সেটা হামদুনের গলা নয়, কোনো মেয়ের গলা, তীক্ষ্ণ হিসিসে। সুব্রেনা আমাকে ইশারা করলো চুপ থাকতে। আমরা ভাঙা দেওয়ালের আড়াল দিয়ে উকি দিলাম। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল।
চার্চের বেদির মাঝখানে হামদুন পড়ে আছে। ওর হাত পা অদৃশ্য কোনো বাঁধনে বাঁধা। ও ছটফট করছে কিন্তু নড়তে পারছে না। আর ও ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, পরনে আলখাল্লা আর মাথায় হুড। অবয়বটা তার হাত উঁচু করলো, হাতে একটা বাঁকানো ছুরি যা চাঁদের আলোয় চিকচিক করছে। সে মন্ত্র পড়া শেষ করলো এবং ধীরে ধীরে নিজের মুখের ওপর থেকে হুডটা সরালো। আমি আর সুব্রেনা একে অপরের দিকে তাকালাম। সুব্রেনার চোখে মুখে আতঙ্ক। হুড সরানোর পর যে মুখটা বেরিয়ে এলো সেটা মরিয়মের। কিন্তু এই মরিয়মকে সকালে দেখা সাধারণ মেয়েটার মতো লাগছে না। ওর চোখের নিচে গাঢ় সুরমা আঁকা, যা চাঁদের আলোয় অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। ওর দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর স্থির যে মনে হচ্ছে ও আমার চামড়া ভেদ করে আত্মার ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। ওর মুখটা পাথরের মতো শক্ত, কোনো আবেগের লেশমাত্র নেই। মনে হচ্ছে কোনো এক গভীর ধ্যানে বা মন্ত্রের ঘোরে আছে সে। মরিয়ম ছুরিটা হামদুনের গলার দিকে নামিয়ে আনলো, কিন্তু হামদুন হঠাৎ অট্ট হাসি দিয়ে উঠল। বলল, মরিয়ম, তুই কি নিশ্চিত তুই সঠিক মানুষকেই মারছিস? মরিয়ম থমকে গেল। ছুরিটা শূন্যে থেমে রইল। হামদুন কি কোনো চাল চালছে, নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে? বাকি সেই রহস্যের কথা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন গল্প দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। কথা হবে খুব শীঘ্রই পরের পর্বে গল্পে গল্পে। ভালোবাসা অবিরাম।